ফিজিক্স ম্যারাথনে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা তাপগতিবিদ্যা বা থার্মোডিনামিক্সের সবচেয়ে জরুরি টপিকগুলো একদম একবারে রিভিশন দিয়ে দেব, যাতে বোর্ড পরীক্ষার প্রস্তুতি একেবারে ঝালাই হয়ে যায়। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক। অনেকের কাছেই এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, তাই না? কিন্তু চিন্তা নেই, এই আলোচনায় আমরা থার্মোডাইনামিক্সের একদম কোর কনসেপ্টগুলো দেখব, আর সাথে সাথে এটাও শিখব যে এমসিকিউ আর সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। আশা করি এটা দেখার পর পরীক্ষার জন্য কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের রোডম্যাপ। এই 5টা টপিক যদি ভালোভাবে বোঝা যায় তাহলে বোর্ড পরীক্ষায় আর কোনো চিন্তা থাকবে না। আমরা একটা একটা করে সবগুলো টপিক কভার করব। আচ্ছা, তাহলে চলো একদম বেসিক থেকে শুরু করা যাক। তাপগতিবিদ্যার যে কোনো সমস্যা সমাধানের প্রথম ধাপই হল তাপমাত্রা আর এর প্রথম সূত্রটা বোঝা। দেখো, অনেক অঙ্কের শুরুতেই কিন্তু টেম্পারেচার কনভার্ট করতে হয়, তাই না? আর তার জন্য এই একটা ফর্মুলাই কিন্তু যথেষ্ট। বিশেষ করে সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার নিয়মটা তো একদমই সোজা। শুধু 273.15 যোগ করে দিলেই হলো। এই ছোট্ট ট্রিকটা মনে রাখলে এমসিকিউতে অনেক টাইম বেঁচে যাবে। আচ্ছা, শুধু সূত্র দেখলেই তো হবে না, তাই না? চলো দেখি এটা বোর্ড পরীক্ষায় কিভাবে আসে। এই দেখো, কুমিল্লা আর ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, যেখানে একটা নষ্ট থার্মোমিটারের সমস্যা সমাধানের জন্য ঠিক এই সাধারণ সূত্রটাই ব্যবহার করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো কনসেপ্টটা কতটা জরুরি। এইটা হলো পুরা চ্যাপ্টারের বস সূত্র, dq = du + tw। মানে কি? সোজা কথায়, তুমি একটা সিস্টেমে যে পরিমাণ হিট দিচ্ছ, সেটার একটা অংশ তার ভেতরের শক্তি বাড়াতে কাজে লাগছে, আর বাকি অংশটা দিয়ে সিস্টেমটা কাজ করছে। এই একটা সূত্র দিয়েই কিন্তু অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সলভ করে ফেলা যায়। ওকে, ফার্স্ট ল তো বুঝলাম। এখন একটা সিস্টেম যে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যায়, সেটা কিন্তু অনেকগুলো ভিন্ন ভিন্ন পথে যেতে পারে। চলো এবার এই পথগুলো বা প্রক্রিয়াগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এই দুইটা গ্রাফের দিকে একটু তাকাও। দেখো, সমষ্ণ রেখাটা একটু শোয়ানো আর রুদ্ধতাপীয় রেখাটা বেশ খাড়া। কিন্তু কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো তাপ আসে না। তাই কাজ করতে গিয়ে ভেতরের শক্তি খরচ হয়ে যায় আর রেখাটা হুট করে নিচে নেমে যায়। এই পার্থক্যটা কিন্তু এমসিকিউর জন্য সুপার ইম্পর্ট্যান্ট। তো আমাদের হাতে আছে এই 4টা মেন প্রসেস। তোমার প্রথম কাজই হবে প্রশ্ন পড়ে বের করা যে এই 4টার মধ্যে কোনটা নিয়ে কথা হচ্ছে। একবার প্রসেসটা ধরে ফেলতে পারলে কিন্তু সঠিক সূত্র বাছাই করা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার এমন দুটো জিনিস নিয়ে কথা বলবো যেটা নিয়ে সবার একটু প্যাচ লাগে, কাজ আর অভ্যন্তরীণ শক্তি। এই দুটোর মধ্যে পার্থক্যটা ধরতে পারলেই দেখবে অনেক সৃজনশীল প্রশ্ন একদম পানির মতো সোজা লাগছে। ব্যাপারটা খুব সিম্পল। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সরণের মতো, শুধু শুরু আর শেষ বিন্দুর উপর নির্ভর করে। তুমি কোন পথে গেলে তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু কাজ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মতো, তুমি কোন পথে যাচ্ছ তার ওপর এটা নির্ভর করে। মানে পথ বদলালে কাজও বদলে যাবে, কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেম থাকবে। এটা হলো গ্রাফের অঙ্ক সমাধানের একটা গোল্ডেন রুল। যখনই কোনো পিভি গ্রাফ দেখবে, একদম চোখ বন্ধ করে মনে রাখবে, গ্রাফের নিচে যতটুকু জায়গা বা ক্ষেত্রফল আছে, সেটাই হলো সিস্টেমের করা কাজের পরিমাণ। চলো এই রুলটা একটা রিয়েল বোর্ড কোয়েশ্চেন দিয়ে বুঝি। এই দেখো, কুমিল্লা আর দিনাজপুর বোর্ডে আসা একটা প্রশ্ন। এখানে একটা সিস্টেম এ বিন্দু থেকে সি বিন্দুতে দুইটা আলাদা পথে যাচ্ছে। এখানে মজার ব্যাপারটা দেখো, দুইটা পথেই কিন্তু সিস্টেম এ থেকে সিতে গেছে। তাই ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দুই ক্ষেত্রেই 500 জুল, একদম সেম। কিন্তু এবিসি পথের গ্রাফের নিচের ক্ষেত্রফলটা অনেক বড়, তাই ওই পথে কাজও বেশি হয়েছে। আর যেহেতু কাজ বেশি, তাই তাপও বেশি লেগেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আসি কার্নো ইঞ্জিনে। নাম শুনলেই অনেকে ভয় পায়, কিন্তু ভয়ের কিচ্ছু নাই। আমরা ফোকাস করব শুধু সেই টপিকে যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর সেটা হলো ইঞ্জিনের দক্ষতা বা এফিসিয়েন্সি। এই চ্যাপ্টারের আরেকটা সুপারস্টার ফর্মুলা হলো এটা। একটা ইঞ্জিনের দক্ষতা বের করার জন্য আর কিছু লাগবে না, শুধু উৎসের তাপমাত্রা বা T1 আর গ্রাহকের তাপমাত্রা বা T2 জানলেই হবে। চলো এবারও একটা বোর্ড প্রশ্ন দেখি। কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন। এখানে দেখো, জাস্ট তাপমাত্রাগুলো ব্যবহার করে প্রথমে দক্ষতা বের করতে হবে, আর তারপর সেই দক্ষতা দিয়ে গৃহীত তাপ থেকে কৃত কাজ বের করতে হবে। একদম স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। একটা কথা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে, এই চ্যাপ্টারে যে কোনো অঙ্কে তাপমাত্রা দেখলেই সবার আগে সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। সেলসিয়াসে রেখে দিলে কিন্তু পুরো অঙ্কটাই কাটা যাবে। এটা কিন্তু এমসিকিউ আর সিকিউ দুটোর জন্যই সত্যি।
আচ্ছা, আমরা ম্যারাথনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ছোট্ট করে এন্ট্রপি দেখে নেব আর তারপর পুরো চ্যাপ্টারের জন্য একটা ফাইনাল গেম প্ল্যান সেট করব। সহজ কথায় এন্ট্রপি মানে হলো কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। পরীক্ষার জন্য এর সংজ্ঞাবাদে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো তাপমাত্রা বা অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তনের সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করা। ওকে, তাহলে পরীক্ষার হলে যাওয়ার আগে এই 5টা জিনিস মাথায় রাখলেই হবে। 1. টেম্পারেচার দেখলেই কেলভিনে নাও। 2. প্রশ্ন পড়ে প্রসেসটা খুঁজে বের করো। 3. পিভি গ্রাফের নিচের ক্ষেত্রফলই হলো কাজ। 4. কার্নো ইঞ্জিনের অঙ্ক মানেই দক্ষতার সূত্র। আর 5. অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে, পথের উপর না। এই 5টা পয়েন্ট মনে রাখলে দেখবে তাপগতিবিদ্যার কোনো প্রশ্নই আর কঠিন লাগবে না। এই কনসেপ্টগুলো আর স্ট্র্যাটেজিগুলো জানা থাকলে তাপগতিবিদ্যা কিন্তু তোমার জন্য একটা হাই স্কোরিং টপিক হতে পারে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। এরপরে আর কোন চ্যাপ্টার নিয়ে এমন আলোচনা চাও সেটা আমাদের জানাতে ভুলো না কিন্তু।